যারা এমটিএস, সিজিএল এবং সিএইচএসএল 2025কে টার্গেট করে চলছো এবং গ্রামারের জন্য কোনো বাংলা মিডিয়ামে ভালো ভিডিও খুঁজছো, তাদের জন্য আজকের ভিডিওর মেন এজেন্ডা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। আমরা প্রথমে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের থিওরি জানবো, তারপরে যে প্রিভিয়াস ইয়ার্সের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো সলভ করব এবং প্র্যাকটিস করব। তো লেটস স্টার্ট। তো সবারই প্রথম আমাদেরকে জানতে হবে যে টেন্স থেকে কিভাবে কোশ্চেন আসে। দেখো, আমাদের গ্রামারে মূলত যত ধরনের চ্যাপ্টার আছে, সে টেন্স হোক, ভার্ব হোক বা নাউন হোক, সেখান থেকে দুইভাবে কোশ্চেন আসে। এক হচ্ছে এরর ডিটেকশন এবং দুই হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। তো টেন্স থেকে এই এরর ডিটেকশন এবং সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এই দুই ধরনের কোশ্চেন আসে। তো কীভাবে কোশ্চেন আসে একটু দেখে নিই। সিএইচএসএল 2019 সালে কোশ্চেন এসেছিলো এরর ডিটেকশন থেকে যে দ্য ফিফথ অ্যান্ড ফাইনাল অ্যাক্ট অফ ম্যাকবেথ কন্টেইন দ্য স্লিপ ওয়াকিং সিন। এবার এরকম একটা কোশ্চেন দিয়েছিল এবং চারখানা অপশান দিয়েছিল, তা বলেছিল যে কোন অপশানটা ভুল আছে, অ্যাক্ট অফটা ভুল আছে, কন্টেইনটা ভুল আছে, দ্য স্লিপ ওয়াকিংটা ভুল আছে, না কোনোটাই ভুল নয়। আমি তোমাদের ওপরেই এই কোশ্চেনটা ছেড়েছিলাম, যেটা ভালো হবে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এবং সিএইচএসএল 2018 সালে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে কোশ্চেন এসেছিল দ্য প্রাইস অফ উলেন ক্লোথস কাম ডাউন ইন সামার, এবং অপশন দিয়েছিল ক্লোথস আর, না অন সামার, কামস ডাউন, না নো ইমপ্রুভমেন্ট। এই চারটে অপশনের মধ্যে কোনটা ঠিক? তো এই দুইভাবে কোয়েশ্চেন আসে, এক হচ্ছে এরর ডিটেকশন থেকে এবং দুই নাম্বার হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে। টেন্স চ্যাপ্টার থেকে এরর ডিটেকশন এবং ইমপ্রুভমেন্ট আসে এবং সেই কোশ্চেনগুলোকে আমাদেরকে ভালোভাবে অ্যাটেন্ড করতে হয়। তো অ্যাটেন্ড করার আগে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে থিওরিটা আমাদের সবার আগে জানতে হবে। তো লেটস স্টার্ট। দেখো, আমরা স্কুল টিউশনে গ্রামার, ইংলিশ গ্রামারটা একটু অন্যরকমভাবে শিখেছি, কিন্তু আমরা এখন যে গ্রামারগুলো শিখবো টেন্স, বিশেষ করে সেই টেন্সটা এমটিএস, সিজিএল এবং সিএইচএসএল এর পয়েন্ট অফ ভিউ থেকে, এই সমস্ত এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা টেন্সটাকে শিখবো। তো এমনভাবে আমরা শিখবো যে শেখার সাথে কিছু কিছু টপিকে স্কুল বা টিউশনের সাথে কিন্তু কোনো রকমের মেল থাকবে না। তো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স সম্পর্কে আমরা আজকে জানবো। তো দেখো, সংজ্ঞা হোক, ডেফিনেশন হোক বা কাকে বলে, এগুলোকে আমাদের জানার দরকার নেই। শুনতে শকিং লাগলেও সংজ্ঞা, ডেফিনেশন, কাকে বলে, এগুলোকে নিয়ে আমাদের কোনো কাজ নেই, কারণ আমরা এক্সামের প্রিপারেশন নিচ্ছি, স্কুলের এক্সাম বা টিউশনের এক্সাম দিচ্ছি না যেখানে আসে যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ টেন্স। এখানে ডেফিনেশন জিজ্ঞাসা করে না, এখানে এরর ডিটেকশন জিজ্ঞাসা করে এবং সেন্টেন্স ইমপ্রুভমেন্ট জিজ্ঞাসা করে। তো এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে আমাদেরকে জানতে হবে। তো আমাদের মেন যে ফোকাস, সংজ্ঞা, ডেফিনেশন, কাকে বলে, কিভাবে তৈরি হয় সেগুলো তো আমরা জানবো, কিন্তু সংজ্ঞা, ডেফিনেশন এগুলোর ওপরে আমাদের ফোকাস থাকবে না। আমাদের মেন যে ফোকাস থাকবে সেটা হচ্ছে সেন্টেন্সের ওপরে। মানে সেন্টেন্স, আমরা প্রথমে সেন্টেন্স দেখবো, তো সেন্টেন্স দেখে বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, না প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হবে, না অন্য টেন্স হবে। আমাদের মেন ফোকাস থাকবে সেন্টেন্সের ওপরে। তো দেখো, সেন্টেন্স এমন 5 ধরনের কিছু কিছু সেন্টেন্স আছে, শুধু 5 ধরনের নয়, এগুলো ছাড়াও আরও অনেক আছে। আজকে এই ভিডিওতে 5 ধরনের সেন্টেন্সের ওপর ভিত্তি করে কিছু কিছু কোয়েশ্চেন আমরা সলভ করবো এবং থিওরিও জানবো। তো এমন 5 ধরনের সেন্টেন্স আছে যারা প্রেজেন্ট ইনডেফিনাইট সেন্টেন্সের মধ্যে পড়ে। ইয়েস, তো সেই 5টা সেন্টেন্স কোন কোন ধরনের? ফার্স্ট অফ অল, যেটা হচ্ছে রেগুলার অ্যাকশন। আমরা জানি যে রেগুলার অ্যাকশন অর্থাৎ দৈনন্দিন যে আমাদের কাজগুলো থাকে, আমরা যদি কোনো কাজ প্রতিদিন করি তাহলে সেই প্রতিদিনকার কাজ করাটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের মধ্যে আসে। যেমন ধরো, এখানে বলছে চিলড্রেন গো টু স্কুল, শিশুরা প্রতিদিন স্কুল যায়, সেই জন্য এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তারপরে হচ্ছে স্টুডেন্টস গো টু কলেজ, আমরা জানি স্টুডেন্টরা কলেজই যায় এবং স্টুডেন্টরা কলেজ যায়, এটা হচ্ছে একটা রেগুলার রুটিন, সেই কারণে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তারপরে হি গোজ টিউশন ডেলি, সে প্রতিদিন টিউশন যায়, এটাও যেহেতু রেগুলার অ্যাকশন, সেই কারণে এটাও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের মধ্যে আসছে। তো যে কাজগুলো প্রতিদিন হয়, যে কাজগুলো রেগুলার অ্যাকশন, রেগুলার রুটিন মেনে হয়, সেগুলো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের মধ্যে আসছে। এরপরে হচ্ছে ইররেগুলার রুটিন কোনগুলো? দেখো, আর্থকুয়েক কামস ইন জাপান। ইররেগুলার রুটিনের বলার আগে বলে দিই, দেখো ইররেগুলার রুটিনটাও কিন্তু একটা রুটিনের মধ্যে আসে। মানে এই রুটিনের কোনো নির্দিষ্ট সময় নেই যে এই
সময়ের মধ্যেই ঘটতে হবে, এরা ঘটে কিন্তু এদের নির্দিষ্ট কোনো টাইম থাকে না, সেই জন্য এরা ইররেগুলার রুটিনের মধ্যে আসে। এবার কোনগুলো ইররেগুলার রুটিনের মধ্যে আসে দেখো, আর্থকুয়েক কামস ইন জাপান, আমরা প্রত্যেকে জানি ভূমিকম্প জাপানে হয়, প্রত্যেকে জানি। তো এখানে আর্থকুইক কামস ইন জাপান, এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের মধ্যে চলে আসবে। কেন? কারণ এটা ইররেগুলার রুটিন হলেও এই ঘটনাটা কিন্তু ঘটে, নির্দিষ্ট টাইম থাকে না কিন্তু ঘটে। তারপরে দেখো সুনামি কামস ইন কোস্টাল রিজিয়নস, আমরা জানি সুনামি কি আমাদের মাটিতে হয় না, সুনামি হয় সমুদ্র তীরবর্তী অঞ্চলের পাশে। আর আমরা জানি যে সুনামি হলে প্রথম ঢেউ কোথায় আসে, যে কোস্টাল রিজিয়ন, যে উপকূলবর্তী এরিয়া সেখানে, তো সেইগুলোতেই সুনামিটা হয়। সেই জন্যে এগুলো ইররেগুলার রুটিনের মধ্যে পড়ছে, আর ইররেগুলার রুটিনটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, মানে হচ্ছে চিরসত্য ঘটনা। আমাদের বাস্তব জীবনে এমন কিছু কিছু ঘটনা আছে যেগুলো ইউনিভার্সাল ট্রুথ, যেগুলো সত্য ঘটনা। পৃথিবী উল্টে গেলেও তুমি মঙ্গল গ্রহে যাও না কেন, এই ঘটনাগুলো সত্য। কীরকম? যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ। আমরা জানি এই ঘটনার কোনোদিন পরিবর্তন হবে না, সেই কারণে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের মধ্যে পড়ছে। আমরা এটাও জানি দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, তো এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ, এবং ইউনিভার্সাল ট্রুথ হওয়ার কারণে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে হ্যাবিট। আমরা যে আমাদের প্রতিদিনকার যে অভ্যাসগুলো থাকে, সেই অভ্যাসগুলো কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের মধ্যে পড়ছে। যেমন হি স্মোকস, মানে সে প্রতিদিন স্মোক করে, প্রতিদিন ড্রিঙ্ক করে, হি ড্রিঙ্কস, সেই জন্য এই স্মোকস, ড্রিঙ্কস, এগুলো হ্যাবিট, এবং সেই কারণে এই হ্যাবিটগুলো, এই হ্যাবিচুয়াল যে সেন্টেন্স, সেগুলো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের মধ্যে পড়ছে। এরপরে হচ্ছে হি প্লেজ ক্রিকেট ডেলি, সে প্রতিদিন ক্রিকেট খেলে, তার একটা হ্যাবিট ক্রিকেট খেলা, সেই কারণে এই সেন্টেন্সটা হ্যাবিচুয়াল সেন্টেন্স, এবং সেই কারণে এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়ে যাবে। এবং আরেকটা হচ্ছে প্রেজেন্ট অ্যাকশন বা স্টেট, মানে আমাদের বর্তমানে যে ধরনের ঘটনাগুলো ঘটে, এখানে স্টেট মানে আবার কেউ রাজ্য ভেবো না, স্টেট মানে হচ্ছে অবস্থা, অ্যাকশন আর স্টেট মানে হচ্ছে অবস্থা। তো বর্তমানে এমন কিছু অবস্থা থাকে যেগুলো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের মধ্যে পড়ে। কোনগুলো? যেমন আই নো ইউ, এটা একটা বর্তমান ঘটনা, সেই কারণে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের মধ্যে চলে আসবে। তারপরে সি নোজ হিম, মানে সে তাকে জানে, এটাও যেহেতু একটা বর্তমান ঘটনা, সেই কারণে এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনাইট সেন্টেন্সের মধ্যে চলে আসছে। এই রেগুলার রুটিন, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিট এবং প্রেজেন্ট অ্যাকশন, এই ঘটনাগুলো যদি আমরা কোনো সেন্টেন্সে দেখতে পাই, তাহলে সেই সেন্টেন্সটা নিঃসন্দেহে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের মধ্যে চলে আসবে। এবার শুধু কি 5টি ধরনের বাক্য থাকলে কি সেটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়ে যায়? এই 5টা ঘটনা যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে কি সেটাই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়ে যায়? তো অ্যান্সার হচ্ছে না, আছে, আরও অনেক আছে। তো এই 5টা টাইপ ছাড়াও আরও কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলো বাস্তব জীবনে ব্যবহার করা হয়, নিউজ পেপারের হেডিংয়ে ব্যবহার করা হয়, আমাদের অফিসিয়াল কাজে ব্যবহার করা হয়, সেগুলো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের মধ্যে পড়ছে। কিন্তু আজকে আমরা সম্পূর্ণ বেসিকটা জানবো। তো স্ট্রাকচার, তো সর্বপ্রথম আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের স্ট্রাকচারটাকে জানবো। তো প্রেজেন্ট ইনডেফিনাইটের যে সেন্টেন্স হয়, সেই সেন্টেন্সে মূলত আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট দেখতে পাই, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবার এটা হচ্ছে ইংলিশের একটা বেসিক স্ট্রাকচার। এবার প্রেজেন্ট ইনডেফিনাইটে 2 রকমের সেন্টেন্স দেখতে পাওয়া যায়। একটা সেন্টেন্স থাকে যেখানে ভার্বের সঙ্গে এস বা ইএস লাগানো থাকে, আর এক ধরনের সেন্টেন্স দেখতে পাওয়া যায় যেখানে ভার্বের সঙ্গে এস বা ইএস লাগানো থাকে না, একটার সঙ্গে এস ইএস লাগানো থাকে, আর একটার সঙ্গে থাকে না। এবার কার সঙ্গে লাগানো থাকে? তোমরা খেয়াল করে থাকবে, ভার্ব কিন্তু সাবজেক্ট অনুযায়ী বসে, ভার্ব সাবজেক্ট অনুযায়ী বসে। সাবজেক্ট কীরকম হবে তার উপরে কিন্তু রিয়াকশন করে ভার্ব। তো সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসনও হতে হবে তাকে, এবং সিঙ্গুলারও হয়। এবার তুমি বলবে যে থার্ড পারসন কী জিনিসটা দাদা? দেখো, ফার্স্ট পারসন, আমি তোমাদেরকে কথাগুলো বলছি, মানে আমি হচ্ছে ফার্স্ট পারসন, তোমাদেরকে কথাগুলো বলছি, তোমরা শুনছো, তোমরা হচ্ছে সেকেন্ড পারসন, এবং যে কথাগুলো আমি বলছি, যার ব্যাপারে আমি বলছি, সেগুলো সমস্তটাই হয়ে যাবে কিন্তু থার্ড পারসন। তো সাবজেক্টটা যদি থার্ড পারসন
হয় এবং শুধু থার্ড পারসন হলেই হবে না, তার সঙ্গে তাকে সিঙ্গুলার হতে হবে, একটা হতে হবে, প্লুরাল বা অনেকগুলো হলে হবে না। যদি এই দুটো মিলে যায় তাহলেই সাবজেক্টের পরে যে ভার্বটা বসবে সেই ভার্বের সঙ্গে এস বা ইএস হবে। আর যদি সাবজেক্টের পরে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বারের মধ্যে কোনো একটা যদি ম্যাচ না করে তাহলে সেটা অনায়াসে ভার্বের পরে এস বা ইএস বসবে না। এবার দেখো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট হোক বা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস ইএস অবজেক্ট হোক, যাই হোক না কেন, এই সেন্টেন্সগুলো তিন ধরনের হয়ে থাকে। প্রথমত, কোনো কোনো সেন্টেন্স পজিটিভ হয়, কোনো কোনো সেন্টেন্স নেগেটিভ হয়, আবার কোনো কোনো কোশ্চেন আবার কোশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স টাইপেরও হয়ে থাকে। ঠিক সেরকমই এই ধরনের কোশ্চেনগুলোও পজিটিভে হয়ে থাকে, নেগেটিভে হয়ে থাকে এবং কোশ্চেনেও হয়ে থাকে। তো সর্বপ্রথম আমরা জানবো যে ভার্বের সাথে এস বা ইএস থাকা অবস্থাতে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের স্ট্রাকচার কীরকম হয়। তো সর্বপ্রথম দেখো, সাবজেক্টের পরে যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার যদি হয়, ভালো করে বোঝো রুলসটা, সাবজেক্টের পর যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তবেই কিন্তু ভার্বের পরে এস বা এস বসবে, নচেত নয়। এবার দেখো, কিছু কিছু সাবজেক্ট আমরা জানি, যেমন হি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, সি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, ইট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। আর যে কোনো নাম সেটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বারের মধ্যেই পড়ে। যদি সাবজেক্ট হি, সি, ইট এবং যে কোনো নাম হয় তাহলে অনায়াসে ধরে নেবে যে সেই সাবজেক্টের পরে যে ভার্বটা বসবে সেই ভার্বের সঙ্গে এস বা ইএস লাগানো থাকবে। এবার আমরা সেন্টেন্স দেখলাম তিন ধরনের, পজিটিভ, নেগেটিভ এবং কোশ্চেন মার্ক। সেই সেন্টেন্সগুলোর যে স্ট্রাকচার সেগুলো জানবো। তো পজিটিভ, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের পজিটিভ সেন্টেন্স, প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে V1, তারপরে এস ইএস, তারপরে অবজেক্ট। এবার V1 জিনিসটা কি? আমরা জানি ভার্বের তিনখানা ফর্ম আছে, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, বা যাকে আমরা V1, V2 এবং V3 হিসেবে জানি। তো যেহেতু এটা প্রেজেন্ট টেন্স সেই জন্য V1ই হবে। আর এই প্রেজেন্টে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব হবে, ভার্বের পরে এস ইএস হবে, তারপরে অবজেক্ট হবে। এবার এক্সাম্পল কি হবে? হি প্লেজ ক্রিকেট। দেখো, হিটা হচ্ছে সাবজেক্ট এবং এই যে প্লে হচ্ছে ভার্ব এবং তার সঙ্গে এস লাগানো আছে, তো প্লের সঙ্গে এস লাগিয়ে হয়ে গেছে প্লেস। তো হি প্লেজ ক্রিকেট এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এবার নেগেটিভ সেন্টেন্সটা কীরকম হয়ে থাকে? নেগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা হয় সাবজেক্ট প্লাস ডাজ নট বসে, তারপরে V1, তারপরে অবজেক্ট। আরও একবার, নেগেটিভটা কীরকম হয়? সাবজেক্ট প্লাস ডাজ নট, সাবজেক্টের পরে কিন্তু ডাজ নট বসে, শুধু নট না, ডাজ নট বসে, তারপরে V1, তারপরে অবজেক্ট। এক্সাম্পল কীরকম হয়? এক্সাম্পল হয় সি ডাজ নট ইট মিট, মানে সে মাংস খায় না। সি ডাজ নট ইট মিট, সে মাংস খায় না। এবার কোশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের স্ট্রাকচার কীরকম হয়ে থাকে? ফার্স্ট অফ অল, যে পজিটিভ হয় সেটা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট, ডাজ প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এক্সাম্পল হচ্ছে ডাজ হি প্লে ক্রিকেট। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে প্রথমে ডাজ বসে, তো ডাজ বসলো, তারপরে সাবজেক্টের জায়গায় V1-এর জায়গায় প্লে এবং অবজেক্টের জায়গায় ক্রিকেট, মানে হচ্ছে ডাজ হি প্লে ক্রিকেট এটা। এবার সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? ডাজ তারপরে সাবজেক্ট প্লাস নট, সাবজেক্টের পরে নটের পরে ভার্ব হচ্ছে, মানে সাবজেক্ট আর ভার্বের। এক্সাম্পল দেখো, ডাজ তারপরে সাবজেক্টের জায়গায় সি, তারপরে নট ইট, সাবজেক্ট এবং ভার্বের মধ্যে নট, তারপরে মিট। তো ডাজ হি নট ইট মিট, মানে সে কি মাংস খায় না? তো এবার এই নেগেটিভটাকে আরও অন্যভাবে জিজ্ঞাসা করা যায় যে ডাজ নট প্লাস সাবজেক্ট V1 অবজেক্ট, মানে ডাজ নট সি ইট মিট। তো এটা হচ্ছে আমাদের, এগুলো গেল সেন্টেন্সের স্ট্রাকচার। তোমরা ভিডিওটাকে পজ করে স্ক্রিনশট নিয়ে নোটের মধ্যে লিখতে পারো এই স্ট্রাকচারগুলো কিন্তু কাজে লাগে স্ট্রাকচারগুলো। তো এটা গেল আমাদের যে ভার্বের সঙ্গে এস বা ইএস থাকা অবস্থাতে। আরও একবার বলছি, ভার্বের সঙ্গে এস বা ইএস থাকা অবস্থায় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের স্ট্রাকচার, সেটা পজিটিভ সেন্টেন্সের হোক, নেগেটিভ সেন্টেন্সের হোক বা কোশ্চেন সেন্টেন্সের হোক, সেগুলো আমরা জানলাম। এবার জানবো ভার্বের সাথে এস ইএস না থাকা অবস্থায় প্রেজেন্ট ইনডেফিনাইট সেন্টেন্সের স্ট্রাকচার কি।
আমরা দেখলাম যে সাবজেক্টের পরে যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের পরে এস ইয়েস বসবে। আর এই সাবজেক্টের পরে সাবজেক্টটা যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার যদি না হয় তাহলে সাবজেক্টের পরে যে ভার্ব বসবে সেই ভার্বের সঙ্গে এস বা এস বসানোর কোনো রকমের দরকার নেই। যদি সাবজেক্টটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের পরে এস বা ইয়েস বসবে, এবং সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে ভার্বের পরে এস বা ইয়েস বসবে না। তো এমন কিছু কিছু সাবজেক্ট আছে যাদের পরে যে ভার্বটা বসবে তার সাথে এস বা ইয়েস লাগানো থাকে না। সেই সাবজেক্টগুলো হচ্ছে আই, উই, দে, ইউ, প্লুরাল। এইগুলো হচ্ছে সেই ধরনের সাবজেক্ট যাদের পরে যে ভার্বটা বসবে তার সঙ্গে কোনো রকমভাবে এস বা ইয়েস যুক্ত হবে না। এবার যে সেন্টেন্সে ভার্বের সাথে এস বা ইয়েস থাকে না, সেন্টেন্সের স্ট্রাকচারটা কীরকম হবে? ফার্স্ট অফ অল পজিটিভ। দেখো একবারে সিম্পল, সাবজেক্ট তারপরে V1 মানে ভার্ব 1 তারপরে অবজেক্ট। এক্সাম্পল হচ্ছে আই নো ইউ মানে আমি তোমাকে জানি। ঠিক সেরকমই আর একটা এক্সাম্পল হচ্ছে দে মানে তারা ইট চিকেন। দেখো এখানে বলেছি দে বসলো, তো দেটা কি থার্ড পারসন? অবশ্যই দে থার্ড পারসন, কিন্তু এটা সিঙ্গুলার নয়। তো রুলস না মানার কারণে এটার পরে যে সাবজেক্টটা বসলো তার সঙ্গে এস বা ইএস কিন্তু বসে নি। এরপরে হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ সেন্টেন্সটা হচ্ছে সাবজেক্ট। নেগেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ডু নট বসবে, কিন্তু ডাজ নট নয়, ডু নট। ডাজ নট এবং ডু নটে গুলিয়ে ফেলো না, ডু নট বসবে। সাবজেক্টের পরে ডু নট বসবে, তারপরে V1 তারপরে অবজেক্ট। এবারে ডু নটকে কিন্তু ডোন্ট ভাবেও লেখা যায়। এর এক্সাম্পল কি হবে? উই ডোন্ট নো ইউ মানে আমি তোমাকে জানি না। তারপরে দে ডোন্ট প্লে ক্রিকেট, দে ডোন্ট প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে না। দেখো সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে দে, তারপরে ডু নট বা ডোন্ট, তারপরে প্লে, তারপরে হলো ক্রিকেট। এবার কোশ্চেন ইন্টারোগেটিভ কীরকম ধরনের হয়ে থাকে দেখো, যদি পজিটিভ সেটা হয় তাহলে ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। এক্সাম্পল হচ্ছে ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো? তারপরে যদি নেগেটিভ হয় তো ডু তারপরে সাবজেক্ট তারপরে নট তারপরে ভার্ব 1 তারপরে অবজেক্ট। একটা জিনিস কমন দেখতে পেলাম যে নেগেটিভ সেন্টেন্সগুলোতে সাবজেক্ট এবং ভার্ব 1 এর মধ্যেখানে কিন্তু নট বসছে। এক্সাম্পল হচ্ছে ডু দে নট ইট চিকেন। এবার এই নেগেটিভ সেন্টেন্সটাকে অন্যভাবে লেখা যায় ডোন্ট প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এক্সাম্পল হচ্ছে ডোন্ট ইউ নো হার। তো এগুলো হলো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের স্ট্রাকচার, যে সেন্টেন্সগুলোতে ভার্বের পরে এস বা ইয়েস বসে না। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের থিওরি আমরা জানলাম, এরপরে কোশ্চেন প্র্যাকটিস করব। ফার্স্ট কোশ্চেন হচ্ছে হি প্লে ফুটবল এভরি ইভিনিং। এখানে একটা ভুল আছে, সেটা হচ্ছে সাবজেক্ট। আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে প্লেয়ের সঙ্গে এস বা এস লাগানো থাকে, তো এখানে লাগানো নাই, তো প্লেটা ভুল, এই সেন্টেন্সটা ভুল ছিল, প্লেস হলো। নেক্সট হচ্ছে 2 নাম্বার হচ্ছে দে গোজ টু স্কুল বাই বাস। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তবে এস বা ইয়েস বসবে। দেটা থার্ড পারসন তো বটে কিন্তু সিঙ্গুলার না, এটা হচ্ছে প্লুরাল, সেই কারণে এই গোজটা ভুল আছে, এটা হয়ে যাবে গো। নেক্সট হচ্ছে আই ইটস রাইস এভরিডে। আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের পরে এস বা ইয়েস বসবে। এখানে সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার কিন্তু এটা কি থার্ড পারসন? কি তো থার্ড পারসন না, এটা হচ্ছে ফার্স্ট পারসন, সেই কারণে ইটস হবে না, এটা হয়ে যাবে ইট। নেক্সট হচ্ছে সি সিং বিউটিফুলি। এখানেও ভুল, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস বসবে, এটা থার্ড পারসনও বটে সিঙ্গুলারও বটে কিন্তু এস বাই এস লাগানো নেই, সেই কারণে এটা ভুল, এটা হয়ে যাবে সিংস। নেক্সট হচ্ছে উই স্টাডিজ ইংলিশ অ্যাট নাইট। সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার হলে ভার্বের পরে এস বাই এস বসবে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কাউকে মানেনি, সেই কারণে এখানে এস বাই এস বসবে না, এটা হয়ে যাবে স্টাডি। নেক্সট হচ্ছে মাই ফাদার ড্রিঙ্কস টি এভরি মর্নিং। এখানে সেন্টেন্সটা একদম কারেক্ট আছে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মিলেছে, এস বাই এসও বসেছে এরপরে। তারপর হচ্ছে ডু ইউ লাইকস ম্যাঙ্গো, দেখো এখানে এসটা হবে না, এখানে লাইক হবে শুধু। নেক্সট হচ্ছে ডোন্ট ইউ নো স্যার, এখানেও তাই, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তবে এস বাই এস বসবে, তো এখানে এস বসেছে, এসটা হবে না, এটা শুধু নো হয়ে যাবে। নেক্সট হচ্ছে উই ডাজ নট ইট জাঙ্ক ফুড, এখানে ডাজটা হবে না, এটা ডু হয়ে যাবে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তবে এস বা এস বসবে। নেক্সট হচ্ছে হি ডাজ নট ওয়াচেস টিভি।
এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তবেই এস বাই এস বসবে। মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়েছে, তারপরে ভার্বের পরে এস বাই এস বসেছে, কিন্তু এখানে ওয়াচেস লাগানো আছে, ওয়াচেসটা হবে না, তো এই কারণে সেন্টেন্সটা ভুল। তো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের এই যে থিওরি ফার্স্ট অফ অল আমরা জানলাম। তো নেক্সট পার্টে আরও মোর থিওরি আছে, আরও কিছু কিছু ইম্পর্টেন্ট থিওরি আছে, সেগুলো জানবো। তো যদি এনি ডাউট, ইফ ইউ হ্যাভ এনি ডাউট ইউ ক্যান কমেন্ট মি। আর যদি হেল্পফুল হয়ে থাকে দেন ইউ ক্যান ডু দিস। সো নেক্সট পার্টে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের আরও অনেক থিওরি, ইম্পর্টেন্ট থিওরি, অ্যাডভান্স টাইপের থিওরি, সেগুলো জানবো।